নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ব্রেক কষলেন নরেন্দ্র মোদী, অমিত শাহ। সর্বভারতীয় রাজনীতিতে সাম্প্রতিককালে একই সঙ্গে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী দলগতভাবে সরকারগতভাবে কোনো সময় একসঙ্গে ব্রেকটা কষেছেন। সাম্প্রতিককালে ইতিহাস তা বলছে না। দলীয়ভাবে অনেক সময় ব্যাগিয়া দিয়েছেন, সরকারিভাবে অবশ্য সাম্প্রতিককালে ককরোচ আন্দোলনের প্রেক্ষাপটে দাঁড়িয়ে 2 স্টেপ ব্যাকওয়ার্ড করতে বাধ্য হয়েছেন, ধর্মেন্দ্র প্রধানকে রিজাইন করতে বাধ্য হয়েছেন। কিন্তু সেটা গেলে অন্য দিক। কেন আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ব্যাগিয়ে দিতে হলো না, প্র্যাকটিক্যালি ব্রেকটা কষতে হলো? কোন ক্ষেত্রে? আমি কিছু নির্দিষ্ট তথ্য নিয়ে আজকের এই প্রতিবেদন আপনাদের কাছে পেশ করছি। আপনারা জানেন, ইদানিংকালে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী 20 জন সাংসদকে দলবদল করানো হয়েছে এবং এনসিপিআই নামক একটা ছোট্ট নৌকোর ওপর তুলে দেওয়া হয়েছে 20 জন সাংসদকে। সে তো গেল একটা দিক। কিন্তু কিসের প্রেক্ষিতে? আপনারা জানেন যে সংসদে 3টি খুব গুরুত্বপূর্ণ বিল পাশ করাতে চাইছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ। এবং এই 3টি বিল ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় ক্ষেত্রে প্র্যাকটিক্যালি একটা টার্গেট হিসেবে নিয়েছেন, যে এটি এক দেশ এক ভোটের বিল। 2029কে মাথা রেখে এটা 2026 প্রায় শেষ হচ্ছে। 2027-28 মধ্যখানে 2 বছর, 24 মাস বাদে যে নির্বাচন ভারতবর্ষের মাটিতে আসবে, সেই 2029কে মাথায় রেখে এক দেশ এক ভোট, অর্থাৎ শেষ লোকসভার সঙ্গে বিধানসভার ভোটগুলোকে করানো সর্বভারতীয় বিজেপি পার্টির একটা নির্দিষ্ট এজেন্ডা হিসেবে আছে। তার সঙ্গে আছে মহিলা সংরক্ষণ বিল এবং তার সঙ্গে আছে ডিলিমিটেশন বিল। এইটাই বিজেপির পক্ষে খুব ক্রুশিয়াল একটা বিল। তার কারণ বিজেপিকে পরবর্তীকালে ক্ষমতায় ফিরে আসতে গেলে কতগুলো অঙ্ক করতে হবে, যে অঙ্কটা খুব জটিল অঙ্ক, কিন্তু সেই অঙ্ক করার জন্যই এই বিলটাকে পাশ করানো দরকার। অর্থাৎ লোকসভার আসনকে এক ধাপে অনেকটা বাড়িয়ে নিয়ে প্র্যাকটিক্যালি এমন একটা জায়গায় নিয়ে পৌঁছে যাওয়া, যেখান থেকে দাঁড়িয়ে পরবর্তীকালে বিজেপির পক্ষে ভারতবর্ষের ক্ষমতায় পুনরায় ফিরে আসাটা অনেক সহজ হয়ে যাবে। এবং এই ডিলিমিটেশন বিলের ফলে সেইটাকে পাশ করাতে গেলে 2/3 মেজরিটি সংসদে দরকার, লোকসভায় দরকার, রাজ্যসভায় দরকার। তার একটা জটিল পাটিগণিত আছে, যে পাটিগণিতটা নিয়ে প্র্যাকটিক্যালি আমজনতা খুব ইন্টারেস্টেড নন। যারা রাজনীতি সম্বন্ধে সচেতন, যারা ওয়াকিবহাল মহল, তারা নিয়মিত এটা নিয়ে চর্চা করেন, ফলত তাঁরা জানেন। আমি একটু তথ্য নিয়ে আজকে আপনাদের কাছে এই প্রতিবেদনে পেশ করব। স্পেশাল মেজরিটি অর্থাৎ লোকসভায় এবং রাজ্যসভায় স্পেশাল মেজরিটি দরকার। 2/3 সাপোর্ট, অর্থাৎ যা সমস্ত সাংসদ তাদের মধ্যে 2/3 সাংসদের সমর্থন দরকার বিলটাকে পাশ করানোর জন্য। লোকসভায় সেই সংখ্যাটা হচ্ছে 360, অর্থাৎ 360 জন সাংসদ একসঙ্গে বিলটিকে সমর্থন করলে সেটা পাশ হয়ে যাবে। আর রাজ্যসভায় সেই সংখ্যাটা 164। কিন্তু আদতে লোকসভায় 360 জন সাংসদ তো এনডিএর নেই। এনডিএর আছে কজন? 324 জন। তাহলে এই বাকি সংখ্যাটা জোগাড় হবে কি করে? 324 থেকে 360-এ পৌঁছতে গেলে প্রায় 34 জন সাংসদের প্রয়োজন। সেখানে তারা দক্ষিণ ভারত থেকে, অর্থাৎ তামিলনাড়ু থেকে তারা ইতিমধ্যে 22 জন ডিএমকে সাংসদের সমর্থন বিজেপি প্রত্যাশা করছিল। অর্থাৎ এই 22 জন সাংসদ যদি এনডিএ 324-এর সঙ্গে সংযুক্ত হয়ে যান, তাহলে সংখ্যাটা গিয়ে দাঁড়াচ্ছে 346। এর মধ্যে অবশ্য এনসিপিআই ধরা আছে। 346 হলেও তাহলেও 14 জন সাংসদ শর্ট রয়েছে, অর্থাৎ 14 জন সাংসদের সমর্থন আরও বাকি আছে। তারা কারা? অলরেডি এনসিপিআই 20 জন ভেঙেছে, বাকি 8 জনের মধ্যে ভাঙন হবে কিনা চর্চা চলছে। 2-3 জনকে বিজেপি নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু সেটা আদৌ হবে কিনা সেটা সময় বলবে। ইতিমধ্যে উদ্ধব ঠাকরের দল তো ভেঙেছে, কিন্তু উদ্ধব ঠাকরের দলকে আরও একটু ভাঙার চেষ্টা চলছে। সর্বভারতীয় রাজনীতি যারা খবর রাখেন তারা জানেন যে লোকসভার, আমি একটু স্ট্যাটিস্টিক্সটা আপনাদের কাছে দিই, সাম্প্রতিককালে বিজেপির পক্ষে মানে বাজারের ব্যাগে সাংসদ জোগাড় করার ক্ষেত্রে সংখ্যাটা দাঁড়াচ্ছে, লোকসভায় এনসিপিআই নামক এই ভেলাতে তুলেছেন 20 জন সাংসদকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। উদ্ধব ঠাকরের 6 জন সাংসদ ইতিমধ্যে জুলাই 18 তারিখে লোকসভার স্পিকার তাদের অ্যামালগামেট করে দিয়েছেন, অর্থাৎ একনাথ সিন্ডের যে 7 জন সাংসদ আছেন তার সঙ্গে এই 6 জন উদ্ধব ঠাকরের সাংসদ সরাসরি একনাথ সিন্ডের সঙ্গে মার্জ করে গেছেন। টোটাল সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে 13। একনাথ সিন্ডের যারা সমর্থক এতে আছেন শিবসেনা গোষ্ঠী। এই সংখ্যাটাই যে 6 জন উদ্ধব ঠাকরের পক্ষ থেকে চলে গেছেন একনাথ সিন্ডেকে, এটা নিয়ে একটা মামলা হয়েছে সুপ্রিম কোর্টে, সেটা আপনারা জানেন, আমি এর আগেও বলেছি। সেটা কপিল সিব্বাল মামলাটা করেছেন সুপ্রিম কোর্টে, মঙ্গলবার দিন তার শুনানি আছে। যাই হোক, লোকসভায় সব মিলিয়ে 20 জন এনসিপিআই, উদ্ধব ঠাকরে 6 জন, 26 জন প্র্যাকটিক্যালি সুইচ ওভার করেছেন, বিজেপির দিকে চলে এসছেন। রাজ্যসভায় সংখ্যাটা হচ্ছে 10।
তার মধ্যে কারা রয়েছেন? আম আদমি পার্টির 7 জন আছেন। আপনারা জানেন 2026-এর এপ্রিল মাসে এই নির্বাচনের, এখানকার পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে এপ্রিল মাসে রাঘব চাড্ডার নেতৃত্বে আম আদমি পার্টির 7 জন রাজ্যসভার সাংসদ তারা সুইচ ওভার করে গেছেন, অর্থাৎ সরাসরি তারা বিজেপির সঙ্গে চলে গেছেন। ফলত সেই আম আদমি পার্টির 7, আর সাম্প্রতিককালে রাজ্যসভায় যেটা নিয়ে বাংলায় প্রচুর হুল্লোড় হয়েছিল, সুখেন্দু শেখর রায়, প্রকাশ সিং বাড়াই, সুস্মিতা দেব, এই 3 জনকে তৃণমূল থেকে রিজাইন করিয়ে বিজেপির ওই সিটে রি-ইলেক্টেড করে নেওয়া হয়েছে, অর্থাৎ সংখ্যাটা গিয়ে দাঁড়াচ্ছে 10। রাজ্যসভায় 10, লোকসভায় 26, এই সংখ্যাটা মিলে দাঁড়াচ্ছে 36। আরও কিছু সংখ্যা যোগ হবে, ধরুন কোয়েল মল্লিক রিজাইন করেছেন, তার জায়গায় আবার বিজেপির একজন বাড়বে। ফলত এই সংখ্যাটা বাড়লেও খুব বেশি কিন্তু ওই 2/3 মেজরিটি অর্থাৎ স্পেশাল মেজরিটিকে যেতে পারবে না। আমি এবার অঙ্কটা আরেকবার আপনাদের কাছে ব্যাখ্যা করছি, একটু জটিল অঙ্ক, কিন্তু মন দিয়ে শুনলে বুঝতে পারবেন যে লোকসভায় 360 দরকার, এই মুহূর্তে আছে 346, 14 জন এখনও দরকার। রাজ্যসভায় 164, এই মুহূর্তে আছে 158 জন, অর্থাৎ 6 জন এখনও শর্ট। এবার যদি ধরুন, একটা তর্কের খাতিরে ধরলাম যে ডিএমকে রাজি হলো না, স্ট্যালিনরা রাজি হলো না বিজেপিকে সাপোর্ট করার জন্য, কেন ওখানে একটু দড়ি টানাটানি চলছে, তো ফলত স্বাভাবিকভাবে ডিএমকে যদি রাজি না হয়, ডিএমকে হয়তো মিউচুয়ালি রাজি হলো যে আমরা সাপোর্ট করবো না বিলটাকে, কিন্তু আমরা ওয়াকআউট করবো। যদি ওয়াকআউট করেন তাহলে সংখ্যাটা কী দাঁড়াচ্ছে? সংখ্যাটা দাঁড়াচ্ছে সেক্ষেত্রে দাঁড়িয়ে 345, অর্থাৎ সেক্ষেত্রে এই বিল পাস করাতে লোকসভায় সংখ্যা দরকার হবে 345, সেক্ষেত্রেও তাহলে 21 জন কম থাকবে এই বিলটা পাস করানোর ক্ষেত্রে। এখানেই পড়েছেন সমস্যায় নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, বিজেপি পার্টি এবং সর্বভারতীয় দল হিসেবে বা সরকার হিসেবে তারা বিপদে পড়েছেন, সংকটে পড়েছেন। এই সংকটটা ঘনীভূত হয়েছে আরও একটি নির্দিষ্ট কারণে, যে তথ্যটা আমরা বাঙালিরা এমনি এই মুহূর্তে বাংলা নিয়ে প্রচণ্ড ব্যস্ত, প্রতিদিন আলোচনা করছি, কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল, কাকুলি ঘোষ দস্তিদার তৃণমূল, এসব নিয়ে আলোচনায় আমরা ব্যস্ত থাকছি। কিন্তু দক্ষিণ ভারতে একটা খুব জমাটি অঙ্ক হচ্ছে, নাটক হচ্ছে, সেটা হচ্ছে দক্ষিণ ভারতে ডিএমকের সঙ্গে, আপনারা জানেন যে ডিএমকে স্ট্যালিন ফিরে আসবেন সবাই ধরে নিয়েছেন, স্ট্যালিনরাও ধরে নিয়েছেন, কিন্তু সেই স্ট্যালিনকে প্র্যাকটিক্যালি ওয়াশ আউট করে দিয়েছেন থলপতি বিজয়, নতুন একটি গোষ্ঠী তামিলনাড়ুর মাটিতে সরকারে এসছেন। স্ট্যালিন এখন বিরোধী আসনে, অর্থাৎ এই স্ট্যালিন এবং তার পুত্র উদয়নিধি স্ট্যালিন, তিনি আবার ওই বিধানসভায় রয়েছেন, তাঁরা বিরোধী বেঞ্চে রয়েছে। ফলত কংগ্রেসের সঙ্গে থলপতি বিজয়ের অ্যাডজাস্টমেন্টটা স্ট্যালিনকে অনেকটা, যিনি ঘোরতর বিজেপি বিরোধী ছিলেন, অনেকটা বিজেপির কাছে আনিয়ে দিয়েছে। ফলত সেই অঙ্কে নরেন্দ্র মোদী, অমিত শাহ ভেবেছিলেন যে স্ট্যালিন অ্যাবসলিউট সমর্থন দিয়ে দেবেন বিজেপিকে এই বিলগুলোকে পাশ করানোর জন্য। স্ট্যালিনের হাতে কী আছে? লোকসভায় আছেন 22 জন সাংসদ, ভালো সংখ্যক সাংসদ আছেন লোকসভায়, আর 6 জন আছেন, আর রাজ্যসভায় আছেন 8 জন, অর্থাৎ এই 30 জন সাংসদের সমর্থনটা অ্যাবসলিউট ধরে নিয়েছিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহ। বিজেপি দল হিসেবে এটা অ্যাবসলিউট সমর্থন, যে যেহেতু ওদের সঙ্গে কংগ্রেসের সঙ্গে নতুন ইকুয়েশনে নতুন যারা সরকারে গেছেন তাদের সঙ্গে অঙ্ক, এবং তারা হারিয়েছেন। স্ট্যালিনের সঙ্গে আগে কংগ্রেসের অ্যাডজাস্টমেন্ট ছিল, কিন্তু কংগ্রেস সুইচ ওভার করে যাওয়াতে স্ট্যালিনের সঙ্গে কংগ্রেসের একটা সংঘাত, এবং সেই কারণে কংগ্রেস স্ট্যালিন স্বাভাবিক, তোমার শত্রু আমার বন্ধু বা আমার শত্রু তোমার শত্রু মিলে গেলে ফলত ন্যাচারাল অ্যালাই হয়ে যায়, সেই জায়গা থেকে দাঁড়িয়ে স্ট্যালিন বিজেপির কাছাকাছি চলে এসছে, এটা বলে এটা ধরেই নেওয়া হচ্ছে। ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ অঙ্ক করছেন যে এই 3টে পার্টিকুলার বিলকে আমরা পাশ করিয়ে নেব, অর্থাৎ এক দেশ এক ভোট, মহিলা সংরক্ষণ বিল এবং ডিলিমিটেশন বিল, এই 3টে বিলকে আমরা সংসদে পাশ করিয়ে নেব, বিলগুলো নিয়ে তারা প্রস্তুত ছিলেন। এবারের এই বাদল অধিবেশন চলছে সম্ভবত 13ই আগস্ট পর্যন্ত, বলতে এই বাদল অধিবেশনেই আমরা 2টো বিল অন্তত, ডিলিমিটেশন বিলটা অন্তত পাশ করিয়ে নেব, এটা অঙ্ক ছিল। কিন্তু সেই অঙ্কটা ঘেঁটে গেল কেন? বেঁকে বসলেন স্ট্যালিন। কি বললেন? তারা একটা অঙ্ক বললেন, তারা বললেন যে প্রত্যেকটি রাজ্যে ডিলিমিটেশন বিল হচ্ছে অর্থাৎ লোকসভার আসন বাড়ানো, এবং লোকসভার আসন বাড়ানোর ক্ষেত্রে ডিএমকের পক্ষ থেকে বলা হয়েছে পরিষ্কারভাবে যে আমরা সেই নীতিতে বিশ্বাস করব যে নীতি বলবে যে প্রত্যেকটা রাজ্যে যা আসন আছে তার 50% আসন বাড়াতে হবে। ওই কোথায় জনসংখ্যা বেশি কোথায় জনসংখ্যা কম দেখলে চলবে না। নর্মাল কোর্সে সাউথে জনসংখ্যাটা কম, জনসংখ্যার ভিড়টা অনেক বেশি উত্তর ভারতে, মধ্য ভারতে, পশ্চিম ভারতে বেশি, ফলত সেই সুবিধাটা বিজেপি নিতে চেয়েছিল। কিন্তু স্ট্যালিন বেঁকে বসলেন, তিনি বললেন যে না, প্রত্যেক লোকসভাতে মানে উত্তরপ্রদেশে বাড়লো যে সংখ্যা, মানে 50% যদি বাড়ে, পশ্চিমবঙ্গে এই তামিলনাড়ুতেও 50% বাড়বে। ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, অঙ্কটা খুব কঠিন অথচ সহজ। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে 42 জন লোকসভার সাংসদে লোকসভায় আসন রয়েছে,
পশ্চিমবঙ্গের ক্ষেত্রে স্ট্যালিনের ইকুয়েশন অনুযায়ী বাড়ার কথা 21টা, অর্থাৎ 42-এর হাফ হচ্ছে 21, 42 + 21 সব মিলিয়ে 63টা লোকসভার আসন হওয়া উচিত পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে। ভালো করে বুঝুন, 42 + 21 63টা আসন হওয়ার কথা, 50% বৃদ্ধি। মানে নরেন্দ্র মোদী, অমিত শাহ বা বিজেপি চাইছে যে উত্তর ভারতে জনসংখ্যা যেখানে বেশি সেখানে সংখ্যাটা অনেক বেশি হবে, যেখানে জনসংখ্যা কম সেই অনুযায়ী সেখানকার আসন বাড়বে না। তামিলনাড়ু বেঁকে বসছেন স্ট্যালিন এখানে, তারা পরিষ্কার বলেছেন 50%-এর রিটেন অ্যাসিওরেন্স চাই। বিল যখন প্লেস হবে সেইখানে লিখিতভাবে থাকবে 50%, প্রত্যেকটা রাজ্যে যা আছে, যতজন সাংসদ আছে তার 50% বাড়বে। অর্থাৎ 42 জন থাকলে 21 জন যেমন পশ্চিমবঙ্গে বাড়বে, তামিলনাড়ুর ক্ষেত্রেও তাই হবে। তামিলনাড়ু যতজন আছেন তার 50% বাড়াতে হবে। উত্তরপ্রদেশে, উত্তর ভারতে বেশি আর দক্ষিণ ভারতে কম হবে না। এইটার বিরোধিতা করেছেন এক টিআর বালু, তিনি ওই স্ট্যালিনের সাংসদ একজন, তিনি বলেছেন বিল সংসদে পেশ হলে তবে ডিএমকে ভেবে দেখবে। হাতে সব মিলিয়ে 22 জন লোকসভা, 8 জন রাজ্যসভার সাংসদ, এই বার্গেনিংটা বিজেপির সঙ্গে ডিএমকে করতে গিয়ে বিজেপি দেখছে যে আমরা ইতিমধ্যেই কম আছি, অর্থাৎ এখনও লোকসভায় 14 জন শর্ট আছি, রাজ্যসভায় 6 জন শর্ট রয়েছি, তার উপর যদি এই 30 জনও বেঁকে বসে শেষ মুহূর্তে, তাহলে তো বিলগুলো পাস হবে না। তাহলে কি করবেন? সিদ্ধান্ত যেটা হয়েছে, যেটা ব্রেক কোশ্চেন আমি বলছি, সিদ্ধান্ত যেটা হয়েছে, এই বাদল অধিবেশনে এই বিল পেশের কোনো ব্যাপার হবে না। তাহলে কি হবে? যদি সংখ্যা জোগাড় হয়ে যায় তাহলে এই বিলটা পেশ হবে যে কোনো একটা বিশেষ অধিবেশন ডেকে। এবার তাতেও দেখা গেল হলো না, সেক্ষেত্রে শীতকালীন অধিবেশনের জন্য অপেক্ষা করতে হবে, যে শীতকালীন অধিবেশনের আগে যদি বিজেপি সংখ্যা জোগাড় করে নিতে পারে তখন সেই অধিবেশনে বিল পেশ হয়ে এই 3টে বিলকে একসঙ্গে পরপর পাশ করানো হবে। এক দেশ এক ভোট, মহিলা সংরক্ষণ বিল এবং ডিলিমিটেশন বিল। মহিলা সংরক্ষণ বিলের থেকেও বিজেপির কাছে এক দেশ এক ভোট কেন জরুরি? বিজেপি চাইছে যে কেন্দ্রীয় সরকারের যখন নির্বাচন হবে সেই সঙ্গে সারা ভারতবর্ষ সমস্ত বিধানসভাগুলো একসঙ্গে নির্বাচন হয়ে যাবে, তাহলে খরচটা নির্বাচন কমিশনের বা ভারত রাষ্ট্রের কম হবে। যুক্তিসঙ্গতভাবে ঠিক, কিন্তু আঞ্চলিক দলগুলো এর বিরোধী। এবং মনে রাখবেন 2026-এ সবে বিধানসভা পশ্চিমবঙ্গে হয়েছে, তাহলে কিন্তু 2029-এ অর্থাৎ 27, 28, 29 3 বছরের মধ্যে পশ্চিমবঙ্গে আবার নতুন করে বিধানসভা নির্বাচন হবে। এতে একটা লং টার্ম রেজাল্ট হচ্ছে যে সমস্ত বিধানসভাগুলো, লোকসভাগুলো একসঙ্গে হলে ভারতের খরচটা অনেকটা কমে যাবে শুধু নির্বাচন পরিচালনার ক্ষেত্রে। এই যেমন ধরুন এই সামনেই উত্তরপ্রদেশ নির্বাচন আছে, পাঞ্জাব নির্বাচন আছে, এগুলো সব 2029-এর সঙ্গে ক্লাবড হয়ে গেলে ফলত যেটা হবে সেটা হচ্ছে লোকসভায় যেহেতু কেন্দ্রীয় দল হিসেবে বিজেপি ভার্সেস কংগ্রেসে মূল লড়াইটা হয়, সেখানে কেন্দ্রীয় নির্বাচনের ক্ষেত্রে বিজেপি একটা আপার এজ পায়। এই এক দেশ এক ভোট হলে, একসঙ্গে নির্বাচন হলে রাজ্যগুলোতেও বিজেপি একটা আপার এজ পাবে। আর দ্বিতীয়ত যে বিলটা বিজেপির পক্ষে খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে, ডিলিমিটেশন বিল, অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে লোকসভার আসন বাড়িয়ে নেওয়া। সেক্ষেত্রে এখন যেমন 272 দরকার, 240-এ আটকে গেছে বিজেপি, তো 240-এ আটকে গেছে। ফলত এইটা পরবর্তীকালে আসন সংখ্যা বাড়লে তখন বিজেপির পক্ষে একক জয় করার বা এককভাবে সংখ্যাগরিষ্ঠতার সম্ভাবনাটা 2029-এ বেড়ে যাবে, যার জন্য বিজেপি এখন সাংঘাতিকভাবে মরিয়া যে ডিলিমিটেশন বিল এবং এক দেশ এক ভোট, এই দুটো বিলকে খুব দ্রুত বার করিয়ে নেওয়া। তার জন্যই চেষ্টা হয়েছিল, বাদল অধিবেশনে হলো না, ব্রেকগ্রস্ত হলো। নরেন্দ্র মোদী, অমিত শাহকে সিদ্ধান্ত হয়েছে যে এই মুহূর্তে বিল পেশের জন্য জরুরি, ছোটাছুটি হবে না। সিদ্ধান্ত হয়েছে বাদল যদি সংখ্যা জোগাড় হয়ে যায়, পুজোর আগে একটা বিশেষ অধিবেশন ডেকে বিলটা প্লেস করাবে। যদি সংখ্যা তাতেও জোগাড় না হয়, শীতকালীন অধিবেশনের জন্য অপেক্ষা করতে হবে। শীতকালীন অধিবেশনের আগে সংখ্যাটা বাড়বে, অন্তত বিজেপি এই মুহূর্তে বিশ্বাস করছে। কিন্তু এখানে একটা খুব ক্রাইসিস পশ্চিমবঙ্গ চ্যাপ্টার। আমি এটা বলে প্রতিবেদন শেষ করব যে পশ্চিমবঙ্গে তাহলে কতদিন এই 20 জনকে একটা ছোট্ট ভেলার ওপর মাঝ সমুদ্রে ভাসিয়ে রাখা হবে? তো এনসিপিআই তো কোনো দল নয়, এনসিপিআই একটা ছোট্ট মিড টার্ম, যে বাবা ডুবে যাচ্ছ ওপরে থাকো, তোমাকে পরবর্তীকালে সরিয়ে টরিয়ে নিয়ে আসা হবে। ফলত সেইখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মাটিতে কি হবে? পশ্চিমবঙ্গের মাটিতে, যার জন্য আপনারা দেখেছেন নরেন্দ্র মোদী বারবার বসছেন, নরেন্দ্র মোদী নিজে ব্রেকফাস্ট করছেন 20 জন সাংসদের সঙ্গে, অমিত শাহ 3 জন সাংসদের সঙ্গে স্পেশাল বৈঠক করছেন, শুভেন্দু অধিকারী দিল্লিতে ছুটে যাচ্ছেন, তাদের সঙ্গে বৈঠক করছেন। গতকাল আবার দেখলাম আবু তাহেররা এসে সরাসরি নবান্নে বৈঠক করলেন। অর্থাৎ এই 20 জনকে ইউনাইটেড রাখাটা বিজেপির পক্ষে একটা সাংঘাতিক চ্যালেঞ্জ হয়েছে। এর মাঝখানে যদি মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে ভাঙিয়ে নিয়ে যায়, তাহলে তো ওই যে সংখ্যার খেলাটা এতক্ষণ হচ্ছিল, এই সংখ্যাটা তো কিন্তু আবার ডুবে যাবে। ফলত
এদের ইউনাইটেড রাখাটা এখন বিজেপির পক্ষে একটা চ্যালেঞ্জের জায়গা, যার জন্য ঘন ঘন বসছেন এবং ঘন ঘন বসবেন, এবং এরা যে যা দাবি করবেন সমস্ত দাবি প্র্যাকটিক্যালি বিজেপি আপাতত শীতকালীন অধিবেশন পর্যন্ত মানিয়ে নেবেন। কিন্তু এইটা করতে করতে পশ্চিমবঙ্গ চ্যাপ্টারে গ্রাসরুট লেভেলে বিজেপির মধ্যে যে আভ্যন্তরীণ এইটা নিয়ে প্রশ্নগুলো উঠছে, যে কেন যাদের বিরুদ্ধে লড়াই করলাম তাদের আমরা আবার কাছে টানব। ফলত এই লড়াইটা কীভাবে লড়াবে, যার আপনারা খেয়াল করে দেখবেন সাম্প্রতিককালে সুনীল বানসাল, আমি এর আগেও বলেছি, মানে প্র্যাকটিক্যালি নরেন্দ্র মোদী অমিত শাহর পর BL সন্তোষ এবং সুনীল বানসাল হচ্ছে খুব ক্লোজ সার্কিটের তারা অপারেটর। কিন্তু সেই BL সন্তোষকে প্র্যাকটিক্যালি পশ্চিমবঙ্গ চ্যাপ্টারে বসিয়ে রাখা হয়েছে। যেমন অমিত মালব্যকে পশ্চিমবঙ্গে দায়িত্ব দিয়ে পশ্চিমবঙ্গে স্টেশন করে দেওয়া হয়েছে, যেমন সতীশ ধন্দ পশ্চিমবঙ্গে স্টেশন রয়েছে, যেমনভাবে ধরুন ভূপেন্দ্র যাদবকে পশ্চিমবঙ্গে স্টেশন করা হয়েছিল নির্বাচনকে কেন্দ্র করে। এরা কিন্তু সবই নরেন্দ্র মোদী অমিত শাহ খুব ক্লোজেস্ট লোক, কিন্তু সুনীল বানসাল কিন্তু এদের থেকে অনেকটা উঁচুতে, এবং তিনি কিন্তু ক্লোজেস্ট অপারেটর অন বিহাফ অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। সুনীল বানসাল পশ্চিমবঙ্গে একদম আদা জল খেয়ে পড়ে আছেন। গ্রাসরুট লেভেলে বিজেপিকে কীভাবে ইউনাইটেড রাখা যাবে যদি এই 20 জনকে ন্যাশনাল কম্পালশনের জন্য শেষ পর্যন্ত বিজেপির কাছে পুরোপুরি টেনে নেওয়া হয়, সেখানে তো একটা অন্য ধরনের সংকট দেখা দেবে। সেটাকে মোকাবিলা করার জন্য খুব ইন্টারেস্টিং একটা নোট দিয়ে আজকে প্রতিবেদন শেষ করব। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার গত 2 দিন আগে একটা কথা বলেছেন, কথাটা আমার কাছে খুব অর্থবহ মনে হয়েছে, এবং সমস্ত গ্রাসরুট লেভেলে যারা বিজেপি কর্মী তাদের ট্যাকল করার একটা সলিউশনের পথ কীভাবে রাজ্য বিজেপি ভেবেছে এবং কেন্দ্রীয় বিজেপির ইনস্ট্রাকশন অনুযায়ী আমি সেটা আপনাদের কাছে কোট করছি। ডক্টর সুকান্ত মজুমদার যেটা বলেছেন, নিচের তলায় তৃণমূল থেকে কাউকে নেওয়া হবে না। ভাবুন, ডক্টর মজুমদার বলছেন নিচের তলায় তৃণমূল থেকে কাউকে নেওয়া হবে না, ওপর তলায় আসতে পারে, নিচের তলায় নেওয়া হবে না কিন্তু ওপর তলায় আসতে পারে। আমরা জানি এতে পার্টির কোনো লাভ হবে না, আমরা জানি ওপরের তলায় এলে এতে পার্টির কোনো লাভ হবে না। আমরা জানি দেশ আগে পার্টি পরে, আমরা জানি দেশ আগে পার্টি পরে। দেশের স্বার্থে মহিলা সংরক্ষণ বিল পাশ করানো বেশ জরুরি, দেশের স্বার্থে মহিলা সংরক্ষণ বিল পাশ করা অনেক জরুরি। ডিলিমিটেশন বিলটার কথা বললেন না এক দেশ এক ভোটের কথা। এখানে কিন্তু মহিলা কার্ডটা সামনে প্লেস করলেন যে দেশের স্বার্থে মহিলা সংরক্ষণ বিলটা পাশ করানো খুব জরুরি। আমি বলছি এখানে একটু ডিফার করছি ডক্টর মজুমদারের সঙ্গে, সেটা হচ্ছে বিজেপির স্বার্থে অনেক বেশি জরুরি এক দেশ এক ভোট, কারণ 2029 নির্বাচনটাকে সুনিশ্চিত করার জন্য, এবং ডিলিমিটেশন বিলে হলে অনেক বেশি সম্ভব বিজেপির পক্ষে অ্যাবসলিউট মেজরিটির পথে যাওয়া। কিন্তু আলটিমেটলি দেখুন সেই মেডিকেল ডোজটা প্র্যাকটিক্যালি ঝোলা থেকে বার করলো বিজেপি, সেটা হচ্ছে দেশ আগে পার্টি পরে। এটা বারবার বিজেপির এজেন্ডার মধ্যে আমরা শুনে অভ্যস্ত দীর্ঘদিন ধরে, যে পার্টির ওপরে দেশকে মানতে হবে, অর্থাৎ দেশের স্বার্থকে সামনে রেখেই এই 20 জনকে আমরা বিজেপির কাছে টানছি। এইটার গ্রাসরুট লেভেলের কর্মীদের বোঝানো হবে। কিন্তু আমার একটা ভিন্ন মত আছে, আমি রাজনীতির কেউ নই, রাজনীতির চর্চা করি। আমি বলছি এটা বিজেপির মধ্যে যারা কট্টর সমর্থক কর্মী তাদের মধ্যে 2টো শ্রেণী আছে। একজন অন্ধভাবে নেতৃত্ব যা বলবে যুক্তিহীনভাবে সেটাই তারা মেনে নেবে। আরেকটা শ্রেণী আছেন যারা যুক্তি প্রয়োগ করেন এবং সেই যুক্তি প্রয়োগ করে দিনের শেষে বলেন না এটা তো ঠিক হচ্ছে না, কোনো একটা জায়গায় এটা তো এ তো মানা যাবে না। ফলে এই দ্বিতীয় শ্রেণীটা কিন্তু এই যুক্তিটা মানতে চাইবে না, দেশ আগে পার্টি পরে, অর্থাৎ পার্টির ওপরে দেশ বলেই আমরা এই 20 জনকে সাংসদকে কাছে এনেছি। ফলে তো বিজেপির ইন্টারনাল স্ট্রাকচারেও কিন্তু 2টো ভিন্ন মতের ধারা প্রবাহিত হবে। সেটাই দেখার এই ধারাতে সংখ্যাগরিষ্ঠতা কারা থাকবে এবং এই ধারার মধ্যে কারা অনেক বেশি ভোকাল হয় সেদিকেই তো নজর রাখতে হবে। তার কারণ বাংলা রাজনীতির সঙ্গে ভারতের রাজনীতি সংযুক্ত হয়ে গেছে। 20 জন এনসিপি এই সাংসদ তারা বিজেপির কাছাকাছি আসাতে সোশ্যাল মিডিয়ায় উত্তাল ঝড় উঠেছে, যেন মাঝ সমুদ্রে একটা জাহাজ ডুবি হবে এরকম একটা সংকট যেন কারুর মনে কাজ করছে, এবং সেটাকে মোকাবিলা করার জন্য সর্বভারতীয় বিজেপি অল আউট এফার্ট দিচ্ছেন বলেই তো এত কেন্দ্রীয় নেতারা পশ্চিমবঙ্গে ঘাঁটি গেড়ে বসে আছেন। যাই হোক, এটা তো গেল একটা দিক রাজ্যের চ্যাপ্টারে, কিন্তু কেন্দ্রীয় স্তরে শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী অমিত শাহ ব্রেকটা কষলেন। আপাতত ব্রেক কষে গাড়িটাকে থামিয়ে বললেন অপেক্ষা করো, দরকার হলে বাদল অধিবেশন হলো না, বিশেষ অধিবেশনে হবে, যদি বিশেষ অধিবেশনে না হয় অ্যাট এনি কস্ট শীতের অধিবেশনে হয়ে যাবে। সেটা কি আদৌ সম্ভব কেন বলছি, আজ থেকে 3 মাস আগেও মানে 4 মের আগেও আমরা কেউ ভাবিনি যে তৃণমূল এইভাবে ভেঙে 20 জন সাংসদ চলে যাবে। আজ থেকে 3 মাস বাদে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া বাকি সবাই যে এনসিপিআই এর ওই ভেলায় উঠবে না,
কে তার গ্যারেন্টি দেবে? কারণ রাজনীতি বড় বিচিত্র জায়গা, সম্ভাবনার শিল্প নয় কি? লিখবেন অবশ্যই কমেন্ট বক্সে।